ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুকে নিয়ন্ত্রণ করতে দিলীপে আস্থা, ফের বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ। আরো শক্তিশালী ভারত, পাকিস্তানের ঘুম কেড়ে ভারতকে বড় অস্ত্র দিলেন ট্রাম্প। 56 ইঞ্চির তাকাত দেখলো বিশ্ব। তৃণমূলে যারা শত্রু ছিল তারা আজ বন্ধু। জোড়াফুলের পথে আরো এক ধাপ দিলীপের। বেছে বেছে বদলা নেব। পহেলগাঁও কাণ্ডে প্রথমবার মুখ খুলে হুঙ্কার শাহর। পিছালো মমতার মুর্শিদাবাদ সফর। কবে নবাবের জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতিতে ফের গুরুত্বপূর্ণ মোড়। দলে ভাঙন, নেতৃত্বহীনতায় ও অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের মাঝে দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতির পদে ফিরিয়ে আনতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্র বলছে, নাগপুরে তার উপরে আস্থা রাখছে আরএসএস। 2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি যতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল তার অন্যতম কারিগর ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এরপর থেকে রাজ্য নেতৃত্বের ভার গেল সুকান্ত মজুমদারের হাতে। যদিও বিজেপিতে সংগঠনের ভিত কতটা মজবুত হয়নি। দক্ষিণে শুভেন্দু অধিকারী ও উত্তরে সুকান্তের ঠান্ডা সংঘাত প্রায়শই প্রকাশ্যে চলে এসেছে। শুভেন্দুর উত্থানের পর থেকে গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তার কারণ হিসেবে অনেকে বলছেন শুভেন্দুর অতীতের মুসলিম তোষণের রাজনীতি এবং তার বেলাগাম মন্তব্য। আর সেখানেই দিলীপ ঘোষের মতো সরাসরি কথা বলা স্টাইল ফের কার্যকর হতে পারে বলে মনে করছে দলের একটি অংশ। সম্প্রতি সস্ত্রীক দীঘা সফরে যান দিলীপ ঘোষ। বাইরের দৃষ্টিতে তা ব্যক্তিগত মনে হলেও রাজনৈতিক মহলের মতে এই সফরের তাৎপর্য অনেক গভীরে। কারণ দিলীপ ঘুরে যান কাথি হয়ে যা শুভেন্দু অধিকারীর গড়। একই দিনে কাথিতে শুভেন্দুর উদ্যোগে সনাতনী সম্মেলন হলেও দিলীপ সেখানে যাননি, বরং দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এই সৌজন্য সাক্ষাৎ থেকে জল্পনা ছড়িয়েছে তৃণমূলে কি তবে যাচ্ছেন দিলীপ। যদিও দিলীপ জানিয়েছেন, আমি রাজনীতি ছাড়তে পারি, বিজেপি ছাড়বো না। এই মন্তব্যের রাজনৈতিক কৌশল থাকলেও দল বদলের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন দিলীপ। 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বদলে অন্য আসন থেকে দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছিল শুভেন্দুর সুপারিশে, এমনটাই মনে করেন দিলীপ ঘনিষ্ঠরা। এরপর থেকে দুই নেতার সম্পর্কে টানা পড়েন আরো গভীর হয়। দিলীপের বিবাহ অনুষ্ঠানে শুভেন্দুর অনুপস্থিতি, দীঘা সফর ঘিরে মন্তব্যে কটাক্ষ, সব মিলিয়ে দুই নেতার মধ্যে ঠান্ডা লড়াই জারি। দিলীপ ঘোষের স্পষ্টভাষী কটাক্ষ মিশ্রিত রাজনৈতিক ভাষা সাধারণ বিজেপি কর্মীদের কাছে জনপ্রিয়। তৃণমূলের বিরুদ্ধে মজবুত লড়াই গড়ে তুলতে ফের তার মতো নেতার প্রয়োজন বলে মনে করছেন দিল্লির নেতৃত্ব। শুভেন্দুর প্রভাব কমিয়ে সংগঠনকে ফের একত্রিত করতে দিলীপকে রাজ্য সভাপতি করা হতে পারে, এমনই জল্পনা চলছে। পহেলগাঁও ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। যে কোনো সময় পাকিস্তানের উপর আঘাত হানতে পারে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে ভারতের 3 সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এই উত্তেজনার মধ্যে আরো শক্তিশালী ভারতের সঙ্গে বড়সড় সামরিক চুক্তিতে শিলমোহর আমেরিকার। আর সেই চুক্তি অনুযায়ী ভারতকে 131 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক হার্ডওয়্যার এবং লজিস্টিক সহায়তা দেবে আমেরিকা, যা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এহেন পদক্ষেপ নিঃসন্দেহে পাকিস্তানকে চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। পেন্টাগনের অধীনে থাকা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ইতিমধ্যে প্রয়োজনীয় সবুজ সংকেত দিয়ে দিয়েছে, অর্থাৎ এই সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে। মার্কিন কংগ্রেসকেও এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেসের আওতায় এই প্রস্তাব সরবরাহ হবে। ভারত এবং আমেরিকার সমঝোতা আছে বলেও উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এই সামরিক হার্ডওয়্যার ভারতীয় সেনার আরো শক্তি বাড়াবে। আমেরিকার দাবি, প্রস্তাবিত বিক্রয় ভারতের সামুদ্রিক ক্ষেত্রে অনেক বেশি সচেতন, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। বর্তমান এবং ভবিষ্যতের হুমকি সামলাতে আরো বেশি ভারত শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কার্যত যুদ্ধের পরিস্থিতি, সেই সময় ট্রাম্প প্রশাসনের সেই ছাড়পত্র খুবই তাৎপর্য বলেই মনে করা হচ্ছে, বলে রাখা প্রয়োজন। এই উত্তেজনার মধ্যে গত কয়েকদিন আগে রাফাল মেরিন কমব্যাট জেট পেতে ফ্রান্সের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছে ভারত। এই চুক্তির আওতায় 26টি আধুনিক এই যুদ্ধ বিমান পাবে ভারত। ফ্রান্স এবং আমেরিকার মধ্যে 63,000 কোটি টাকা চুক্তি হয়েছে। এজন্য খুব শীঘ্রই আধুনিক এই যুদ্ধ বিমানগুলি হাতে পাবে ভারতীয় নৌসেনা। জানা যায়, আইএনএস বিক্রমের উপর রাফাল মেরিন কমব্যাট জেটকে মোতায়েন করা হবে। বর্তমানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর সুখী যুদ্ধ বিমানকে রাখা হয়েছে বলে রাখা প্রয়োজন। ভারতের হাতে থাকা পরমাণু শক্তিতেও চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে আরব সাগরে মোতায়েন করে রাখা হয়েছে পাকিস্তানকে যোগ্য দিতে।
বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে চর্চা যেন থামছেই না। দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বেশ কিছুক্ষণ গল্প গুজবও করেছেন তিনি। তারপর থেকেই দাপুটে বিজেপি নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এমনকি তারপর থেকে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার দিলীপ ঘোষের আরো কিছু মন্তব্য সেই বিতর্কেই যেন ঘি ঢেলেছে। আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে। আমি সবাইকে ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি সময়ে সময়ে আমার সঙ্গে দূরত্ব বাড়ায় সেটা তার ব্যাপার। আমার কাউকে নিয়ে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। যারা কাল পর্যন্ত চোর ডাকাতের সঙ্গে ছিল তারা আজ সতী হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে তাকে শেষ দিন পর্যন্ত বন্ধু মনে করে। কাল যারা তৃণমূলের শত্রু ছিল তারা বন্ধু হয়েছে, আমি তাদের বন্ধু বলেই মনে করি। আমি 2025 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করছি। তখন এই নেতা মমতা ব্যানার্জির কোলে খেলা করতেন, তার বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খেতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। এখন হঠাৎ বিজেপি হয়েছে। এরকম যারা হঠাৎ বিজেপি হয়ে লাফাচ্ছেন তারা সকালে বিজেপিতে প্রাতঃরাশ করেন, তৃণমূলের বাড়িতে লাঞ্চ করেন, আবার রাতে বিজেপিতে ফিরে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ আঙ্গুল তুলে এই কথা বলতে পারবে? দিলীপ ঘোষ এখন দলে 4 আনার ফ্রি মেম্বার, তার কোনো পদ নেই, কিন্তু দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারো টিকিট চলে যেতে বা চাকরি চলে যেতে একেবারে ইঁদুরের মতো হু হু করে বিজেপি ছেড়ে চলে গেছিল, আবার হাওয়া ঘুরতে হু হু করে ফিরে আসছে। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয়। যারা এইসব বিশ্লেষণ করছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করতো, 1 লাখ 2 লাখ টাকার জন্য ঘুরতো। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গিয়েছিল, কিন্তু আমার উপদেষ্টা হয়ে গিয়েছিল, আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন। এরা সব অন্য দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে, কারণ দিলীপ ঘোষ কারো সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না। যারা এখন টিভিতে এই কথা শুনছেন তাদের সবাইকে চ্যালেঞ্জ করছে, পারলে প্রমাণ দিন দিলীপ ঘোষ কখনো কোনোদিন কোনো তৃণমূল নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনো অ্যাপের মাধ্যমে গোপনে ফোন করেছি বা রাতের বেলা কালীঘাটের বাড়ি গেছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করবে। তিনি আরো বলেন দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে। যারা আজ হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারাই একটা হিন্দু মন্দির থেকে হিন্দুদের আলাদা করছে। বিজেপি তাই বলেছে কোনোদিনও কাশী বিশ্বনাথ মন্দির মোদিজি তৈরি করেছেন? কেউ বলেছে ওটা মোদির মন্দির? আমি বলছি ওই জগন্নাথ মন্দিরে গিয়ে যদি কেউ মাথা নত করে তাহলে সে তৃণমূল হয়ে যাবে। মানুষকে এত বোকা ভাবেন আপনারা? সিপিএম এক সময় বলতো ওই বিবেকানন্দ আর ওই বিবেকানন্দ, ওটা নাকি RSS এর বিবেকানন্দ। তৃণমূল বলতো রামায়ণের রাম আলাদা করে বিজেপির রাম আলাদা। আমরা সেটা মনে করি না। পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ এক, যার যেখানে ইচ্ছা গিয়ে প্রণাম করবেন। সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে, 100 বার করে, কিন্তু মন্দিরে মন্দিরে ভেদাভেদ করে না। এরকম করলে বিজেপিকে হিন্দু মানুষ ভোট দেবে? পহেলগাঁও হামলার পর প্রথমবার মুখ খুলেন অমিত শাহ। প্রথম ভাষণে স্পষ্ট ভাষায় তিনি জানালেন বেছে বেছে বদলা নেওয়া হবে। কেউ যদি ভাবে কাপুরুষের মতো হামলা চালিয়ে জিতে যাবে তাহলে তাদের মনে রাখা দরকার এটা নরেন্দ্র মোদীর ভারত, তাই একে একে প্রত্যেকের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। বৃহস্পতিবার নয়াদিল্লির একটি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্য পূরণ হবে। কেবল 140 কোটি ভারতীয় নন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র একজোট হয়ে ভারতের সঙ্গে আছে। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত না সন্ত্রাসের মূল ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। যারা এই জঘন্য হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে যথাযথ শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য 22শে এপ্রিল পহেলগাঁও হামলার পর জঙ্গিদের খুঁজে বের করে মারার হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিহারের মধুবনীতে সভা চলাকালীন তিনি বলেন বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক জঙ্গিরা তাদের খুঁজে বের করে মারবে ভারত। যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে বা আড়াল থেকে মদত দিচ্ছে তারাও ছাড় পাবে না। ওদের যেটুকু জমি বাকি আছে সেটুকুও গুড়িয়ে দেওয়া হবে। পরে মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বলেন কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি। সন্ত্রাসবাদীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চায়। আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করছি তারা ন্যায় বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে। পহেলগাঁও হামলার পাল্টা ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত, যার মধ্যে রয়েছে সিন্ধু জল বন্টন চুক্তিও স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, দূতাবাসের কর্মী কমানো ইত্যাদি। পাকিস্তানের
জন্য আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে পাকিস্তানের উপর এখনো আক্রমণ করেনি ভারত। বৃহস্পতিবার অমিত শাহর হুঙ্কারের পর চর্চা চলছে, এবার কি তাহলে আক্রমণের পথে হাঁটবে ভারত?